হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছে সবাই? আশা রাখছি সবাই ভালো আছো। এই প্যান্ডেমিক অবস্থায় সবাই সুস্থ থাকার জন্য স্বাস্থ্য সচেতন থাকবে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বাস্থ্যবিধিগুলি মেনে চলবে। ঘর থেকে বেরোলে অবশ্যই মাস্ক পরিধান করতে হবে। সবার সুস্বাস্থ্য এবং শারীরিক ও মানসিক সুস্থতা কামনা করে আজকের অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায় তড়িৎ চুম্বক আবেশ ও দিক পরিবর্তী প্রবাহের আজকের ক্লাস হচ্ছে সৃজনশীল প্রশ্নের আলোকে গাণিতিক সমস্যা। আমরা সৃজনশীল প্রশ্নগুলো আলোচনা করব এবং গাণিতিক সমস্যাগুলো এখানে সমাধান করব। একটি সৃজনশীল প্রশ্নে 4টি অংশ থাকে: ক জ্ঞানমূলক, খ অনুধাবন, গ প্রয়োগ, ঘ উচ্চতর দক্ষতা। তোমরা জানো এটা। কতে সংজ্ঞা হয়, খতে ব্যাখ্যামূলক প্রশ্ন হয়, গতে গাণিতিক সমস্যা হয়, ঘতেও আমরা বেশিরভাগ ক্ষেত্রেই গাণিতিক সমস্যার মাধ্যমে উচ্চতর দক্ষতার সমস্যাগুলোর সমাধান করে থাকি। তা আমরা একটি প্রশ্ন দেখতে পাচ্ছি, এটি বহু প্রশ্ন। একটি এসি উৎসের বিস্তার 220 ভোল্ট, এর কম্পাঙ্ক 50 হার্টজ, এর সাথে 100 ওহম 1000 ওহম এর একটি বৈদ্যুতিক রুম হিটার সংযুক্ত করা হলো। এসি উৎস, খেয়াল করতে হবে এসি উৎসটা কিরকম? এসি ডিসি দুটি হতে পারে, অর্থাৎ পরিবর্তী দিক পরিবর্তী উৎস, আর একটা একমুখী প্রবাহ যেখান থেকে পাওয়া যায় সেটা নয়। প্রথমে বলা হচ্ছে এসি উৎস, যার বিস্তার বা আমরা বলে থাকি এটা হচ্ছে শীর্ষমান বা সর্বোচ্চ মান, সেটা হচ্ছে 220 ভোল্ট, এবং যার কম্পাঙ্ক হচ্ছে 50 হার্টজ। এর সাথে একটি রুম হিটারকে সংযুক্ত করা হবে। পরবর্তীতে ওই হিটারকে 220 ভোল্টের ডিসি উৎস, অর্থাৎ আগে পরিবর্তী এবার একমুখী উৎসের সাথে যুক্ত করা হলো। তাহলে দু ধরনের কথা বলা হচ্ছে, যে ভোল্টেজ একই, বিস্তার একই কথা বলা হচ্ছে, বিস্তার বা শীর্ষমান ভোল্টেজ একই, কিন্তু একই হিটার একবার এসি লাইনে সংযুক্ত করা হয়েছে, একবার ডিসি লাইনে সংযুক্ত করা হয়েছে। অল্টারনেটিভ কারেন্ট বা দিক পরিবর্তী প্রবাহ, ডাইরেক্ট কারেন্ট বা একমুখী প্রবাহ, দুভাবে সংযোগ করা, দুই রকম করে সংযোগ দেওয়া হয়েছে। প্রথম প্রশ্ন হচ্ছে উদ্দীপকের পরিবর্তী তড়িৎচালক শক্তির সমীকরণ নির্ণয় করো। আমরা যেখানে যে তথ্যগুলো দিলাম সেটার আলোকে এসি বা পরিবর্তী তড়িৎচালক শক্তির যে সমীকরণটা এখানে হবে সেটি নির্ণয় করতে বলছে। আরেকটি হচ্ছে কোন সংযোগে, দুটি সংযোগের ভিতরে কোন সংযোগে রুম হিটারটি বেশি কার্যকর, গাণিতিক বিশ্লেষণের সহ তোমার যুক্তি উত্তরের পক্ষে যুক্তি দাও। এখন আমরা দেখব যে কি শেষের প্রশ্নটার কথা বলছি, যে কোনটি বেশি কার্যকর সেটি জানার জন্য আমরা দেখব কোন ক্ষেত্রে হিটারের ক্ষমতা বেশি পাওয়া যায়, এসি লাইনে না ডিসি লাইনে, সেটি আমরা আলোচনা করব। এখন দেখো সমাধান করছি আমরা প্রথম প্রশ্নের সমাধান। এই সমাধানটি গটা প্রথমে আলোচনা করি। আমাদেরকে বলা হচ্ছে পরিবর্তী তড়িৎচালক শক্তির সমীকরণ নির্ণয়। আমরা জানি পরিবর্তী তড়িৎচালক শক্তির সমীকরণ E হচ্ছে E নট সাইন অফ ওমেগা টি, এটি আমাদের জানা সমীকরণ। এখন এখানকার যে তথ্য আছে সেই অনুযায়ী সমীকরণটা কিরূপ হবে সেটি দেখাতে বলছে, আর কিছু না। তাহলে এখানে আমাদের যেটা দেওয়া আছে, যে এক্ষেত্রে আমরা পাচ্ছি বিস্তার বা শীর্ষমান E নট হচ্ছে 220 ভোল্ট, বিস্তার 220 ভোল্ট। কম্পাঙ্ক, এই উৎসের পর্যাবৃত্ত কম্পন হয়, এখানে পর্যাবৃত্ত রাশি, সুতরাং তার কম্পাঙ্ক F হচ্ছে 50 হার্টজ, এটি দেওয়া আছে। এখন আমাকে তড়িৎচালক শক্তি বের করতে হবে।
এইখানে ই নট হচ্ছে সরাসরি পেলাম, ওমেগাটা পাচ্ছি না। আমরা জানি কৌণিক কম্পাঙ্ক ওমেগা সমান হচ্ছে 2 π f। তাহলে এটা হবে 2 π × 50। এই মানগুলো আমরা এখানে বসিয়ে দেব, তাহলে আমরা সমীকরণটি পেয়ে যাব। সুতরাং ই ইকুয়াল টু হচ্ছে 220 sin 100 পাই টি, 100 পাই না, এটা 100 পাই। এখানে আমরা জায়গায় মান বসালাম। এই সমীকরণটাই হচ্ছে আমাদের উত্তর। এটাই চাওয়া হয়েছে যে উদ্দীপকের পরিবর্তী তড়িৎচালক শক্তির সমীকরণ নির্ণয় করতে। খুব সোজা, একদম সহজ বিষয় এগুলো। আমাদের একটু খেয়াল রাখতে হবে এই অধ্যায়ের বিষয়গুলো। শুধু তোমাকে জানতে হবে যে কিভাবে তুমি সমাধানটা করবা। পরিবর্তী প্রবাহের শীর্ষ মান কি, গড় মান কি, গড় বর্গের বর্গমূল মান কি, সেগুলো আসলে কি, কখন ব্যবহার করব, সেগুলি যখন তুমি জানবা তাহলে দেখবে ছোট ছোট প্রশ্ন একদম সহজে তুমি করতে পারো। আশা করি তোমরা এই প্রশ্নটি বুঝতে সক্ষম হয়েছে। এখন আসো আমরা দ্বিতীয় প্রশ্নটা করব, অর্থাৎ আমাদের এখানে কোন সংযোগে রুম হিটারটি বেশি কার্যকর, গাণিতিক বিশ্লেষণ সহ মতামত দেব। তাহলে আমরা এসি সংযোগের ক্ষেত্রে প্রথম হিসাব করব, পরে আমরা ডিসি সংযোগের জন্য দেখাব। আমরা এখন আমাদের সমাধান কোনটা করতেছি, উচ্চতর দক্ষতার ঘয়ের সমাধান করতেছি। তাহলে আমরা প্রথমে লিখি এসি উৎসের ক্ষেত্রে, এসি উৎসের ক্ষেত্রে হিটারের ক্ষমতা পি এসি দেওয়া লিখি, তাহলে সহজে বুঝতে। পি এস ইজ ইকুয়াল টু ভি স্কয়ার বাই আর, পি ইজ ইকুয়াল টু আই স্কয়ার আর, ভি স্কয়ার বাই আর, ই আই এবার লিখতে পারি। যেহেতু আমার এখানে আর দেওয়া আছে সেই জন্য আমরা ই স্কয়ার বাই আর লিখব। ই বলতে আমরা কি বোঝাচ্ছি, তড়িৎচালক শক্তির গড় মান নাকি যে কোনো সময় এটা লিখে ফেললে হবে? না, আমরা এসি প্রবাহের ক্ষেত্রে তড়িৎচালক শক্তি বা প্রবাহের কার্যকর মান বলতে বুঝি গড় বর্গের বর্গমূল মানকে, গড় বর্গের বর্গমূল মান। তাহলে এটি হবে ই আর এম এস, এটি তোমাকে বুঝতে হবে। তাহলে আমার এখানে কি দেওয়া আছে, এখানে যদি আমরা বলি আমাদের এখানে কি কি তথ্য দেওয়া আছে, এখানে দেওয়া আছে শীর্ষ মান। সুতরাং ই আর এম এস ইজ ইকুয়াল টু হচ্ছে 0.707 ই নট, এটি আমরা জানি। তাহলে কত হবে এটা, 0.707 ইন্টু শীর্ষ মান বা বিস্তার হচ্ছে 224। এই হচ্ছে কি আমার ই এর মান। আর মান কত, রোধ কত, হিটারের রোধ 1000 ওহম। তাহলে কি আমরা পিএসি পাচ্ছি না? সুতরাং পিএসি সমান হচ্ছে 0.707 ইন্টু 220 ভোল্ট হোল স্কয়ার ডিভাইডেড বাই 1000। আমরা একটু ক্যালকুলেট করতে চাই, ক্যালকুলেটরটা নিই। পয়েন্ট 707 ইন্টু 220 হোল স্কয়ার ভাগ 1000, তাহলে পেলাম 24.191 মনে রাখতে হবে। তাহলে আমরা এসি উৎস যখন ব্যবহার করছি তখন হিটারের ক্ষমতা পেলাম 24.19 ওয়াট। ডিসি, আবার ডিসি উৎসের ক্ষেত্রে আমরা হিটারের ক্ষমতা পি ডিসি লিখি, ইকুয়াল টু হচ্ছে ভি স্কয়ার বাই আর।
ডিসি উৎসে যে ভোল্টেজটা ব্যবহার করি তাকে আমরা ভি দ্বারা প্রকাশ করি। তাহলে সেই ক্ষেত্রে আমরা ভি এর মান কত? ভি এর মান হচ্ছে 220। তাহলে এটা হবে 220 হোল স্কয়ার ডিভাইডেড বাই আর হচ্ছে 1000। ডিসি উৎসের জন্য ভোল্টেজ কত? একই ভোল্টেজ, রোধ একই, সেখানে বিটা সরাসরি যেটি একটাই পাই তো সেজন্য ওইটাই হবে ভোল্টেজ। সেখানে তো একমুখী, অর্থাৎ ভোল্টেজের মান সময় সাপেক্ষে পরিবর্তন হয় না, কিন্তু এসি উৎসের ক্ষেত্রে সময় সাপেক্ষে পরিবর্তন হয় বলে আরএমএস ভ্যালুকেই আমরা কার্যকর মান হিসেবে বিবেচনা করি। আরএমএস ভ্যালুর সাথে এই শীর্ষ মানের বা সর্বোচ্চ মানের বা বিস্তারের যে সম্পর্ক, সেখান থেকে আমরা এটা করলাম। তাহলে এখন আমরা দেখি আমাদের ক্যালকুলেশন করে মানটা দিয়ে কত আসছে। 220 হোল স্কয়ার ভাগ 1000 গ্রাম পাচ্ছি। ডিসিতে আমরা পাচ্ছি 48.4 ওয়াট। তাহলে কোনটি কার্যকর বেশি? ডিসিটা কার্যকর, কারণ পাওয়ার অফ ডিসি ইজ গ্রেটার দেন পাওয়ার অফ এসি। এসি থেকে ডিসির পাওয়ারটা বেশি বলেই আমরা বলবো এই ক্ষেত্রে রুম হিটারটি ডিসি উৎসের সংযোগে বেশি কার্যকর। ডিসি সংযোগে বেশি কার্যকর, বোঝা গেছে? তাহলে এটি আমরা কমপ্লিট করলাম। এই উদ্দীপকটি আমরা আরেকটি উদ্দীপকের আলোচনা করব, আমি বোর্ডে লিখে দিব, তারপরে আপনারা সেটা নিয়ে আলোচনা করব। আমরা দ্বিতীয় প্রশ্নটি বোর্ডে দেখতে পাচ্ছি। একটি ট্রান্সফরমারের প্রাইমারি কুণ্ডলীতে পর্যায়বৃত্তি তড়িৎ প্রবাহের লেখচিত্র দেখানো হলো। একটি ট্রান্সফরমারে আমরা করে কি, প্রাইমারি কয়েলে প্রবাহটা দিই, ভোল্টেজ দিই, সেকেন্ডারি কয়েলে সেই ভোল্টেজটা পাওয়া যায়। কিরকম পাওয়া যায়? কম বা বেশি পাওয়া যায়। এর উপর ভিত্তি করে আমরা ট্রান্সফরমারকে বলি অবরোহী ট্রান্সফরমার কিংবা আরোহী ট্রান্সফরমার। এখন আমাদেরকে প্রশ্ন করা হচ্ছে, এখানে যে পর্যাবৃত্ত প্রবাহটা দেখা যাচ্ছে সেটি আমরা ট্রান্সফরমারের মুখ্য কুণ্ডলীতে দিচ্ছি। আরেকটি বিষয় বলা হচ্ছে যে কি, এই গৌণ কুণ্ডলীর সেকেন্ডারি কয়েলে একটা রোধ আছে, সেই রোধ হচ্ছে 17.5 ওহম। 17.5 ওহম। এখন আমাদের প্রশ্ন হচ্ছে এই বিষয়টা উদ্দীপক, এখানে একটা প্রবাহের কথা বলা হচ্ছে, সেই প্রবাহটা লেখচিত্রের মাধ্যমে দেখানো হলো এবং এটি পরিবর্তী প্রবাহ দেখা যাচ্ছে। আর বলা হচ্ছে কি, এটি একটি ট্রান্সফরমারের মুখ্য কুণ্ডলীতে এই প্রবাহটা দেওয়া হচ্ছে। সেকেন্ডারি কয়েলে একটা রোধ আছে, সেই রোধ সেকেন্ডারি কয়েলের রোধ হচ্ছে 17.5 ওহম। এখন আমাদের প্রশ্ন দুটা। প্রথম প্রশ্নটা হচ্ছে দিক পরিবর্তী প্রবাহের সাথে সম্পর্কিত করে চিত্র অনুযায়ী 7.5/4 ইন্টু টি সময়ে তড়িৎ প্রবাহের মান কত? 7.5/4 ইন্টু টি, এই টিটা হচ্ছে পর্যাবৃত্ত প্রবাহের পর্যায়কাল। সেটা কিন্তু আমাদের এখানে দেওয়া থাকতে পারতো, যেমন এটা 0.2 সেকেন্ড, এটা 4 সেকেন্ড, এইভাবে দেওয়া থাকতে পারতো, একটা নির্দিষ্ট সময় বলতে পারতো। তাহলেও আমরা এই সমীকরণটি তড়িৎ প্রবাহের মান কত সেই মানটা বের করতে পারতাম, কিংবা সমীকরণটি দেখাতে পারতাম। এখন আমাদের প্রশ্ন হচ্ছে, এখানে যেটি দেওয়া আছে একটা নির্দিষ্ট সময়, সেই সময়টা হচ্ছে টি ইকুয়াল টু হচ্ছে 7.5/4 টি। এই সময় পরে তড়িৎ প্রবাহের মান কত? এই সময় পরে প্রবাহ কত হবে সেই প্রবাহটা বের করতে বলছে। কিন্তু আমাদের শীর্ষ মানটা কিন্তু আমাদের জানা আছে, এই শীর্ষ মান বা সর্বোচ্চ মানটা এখানে আমরা পাচ্ছি কেমনে, সেটি হচ্ছে এই দেখো, এটি হচ্ছে সর্বোচ্চ মান বা শীর্ষ মান, সেটি এখানে 2 এম্পিয়ার দেওয়া আছে, এই বরাবর 2 এম্পিয়ার দেওয়া আছে, মানে এটি শীর্ষ মান নির্দেশ করতেছে। তাহলে শীর্ষ মান I ইকুয়াল টু হচ্ছে 2 এম্পিয়ার। এগুলো আমরা এখানে পর্যাবৃত্তি প্রবাহের লেখচিত্র থেকে এটি পাচ্ছি। তাহলে আমরা জানি, আমরা কয়ের সমাধান করতেছি কিসের? গ, প্রথম প্রশ্নটি। আমরা জানি I সমান I নট সাইন অফ ওমেগা টি। তাহলে এখানে I নট এর মান হচ্ছে 2 সাইন ওমেগা হচ্ছে কত? ওমেগা সমান 2 পাই বাই টি। আর সময়টা কত? 7.5/4 ইন্টু টি। এই টি এর জায়গায় বসালাম মানটা, টি এর জায়গায় মানটা বসিয়ে দিলাম।
তাহলে ক্যাপিটাল টি কাটা যাবে, 2 পাই থাকবে, অর্থাৎ আমরা এখানে পাবো 2 sin, খেয়াল করে দেখো 7.5 পাই বাই 2 এটা পাচ্ছি। এখন আমরা এটা ক্যালকুলেট করবো। খেয়াল করতে হবে একটা জিনিস, যেটি এত সহজ অঙ্ক আমরা ভুল করে ফেলি, সেটি হচ্ছে এখানে এই মানটাকে 3.1416 করা যাবে না, এটি কোণ নির্দেশ করে, সাইনের অন্তর্ভুক্ত, তাহলে এটা কোণ থিটা, তাহলে এটা কথা হবে 180। তাহলে আমরা এটা করি, 2 তো থাকলো, 2 ইন্টু সাইন, ব্র্যাকেট দিয়ে আমরা করি, ব্র্যাকেটে 7.5 ইন্টু 180 ভাগ 2, তাহলে আমরা পাচ্ছি এখানে মাইনাস 1. একসাথে করলাম আমি, তোমরা এটা আলাদা করতে পারো, মাইনাস 1.4142 অ্যাম্পিয়ার। অর্থাৎ এই নির্দিষ্ট সময় পরে প্রবাহের মানটা হবে মাইনাস 1.4142, অর্থাৎ এখানে ঋণাত্মক মানটা বোঝাচ্ছে এটা বিপরীতমুখী হবে, তখন শুরুতে যেদিকে ছিল তার বিপরীত হবে, এবং প্রবাহের মানটা হচ্ছে 1.414 অ্যাম্পিয়ার। বোঝা গেছে? তাহলে যে কোনো সময় যদি বলে, আমরা ওই সময়ের জন্য এই সমীকরণ থেকেই ওমেগার মানটা যদি জানতে পারি, তাহলে আমরা প্রবাহের মানটা নির্ণয় করতে সক্ষম। এখন আসো দ্বিতীয় প্রশ্নটা কি। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে ট্রান্সফরমারটির গৌণ কুণ্ডলীতে 140 ওয়াট ক্ষমতা পেতে কি ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমরা জানি ট্রান্সফরমারের ইনপুট পাওয়ার আর আউটপুট পাওয়ার সমান হবে, তাহলে যদি আমি 140 ওয়াট পেতে চাই, তার ইনপুট এবং আউটপুট পাওয়ারের যেহেতু সমান হয়, তাহলে আমার ইনপুট এবং আউটপুট পাওয়ারের মান সমান এই তথ্যটা ব্যবহার করে তাদের পাক সংখ্যার পরিবর্তন করব। আমরা পাক সংখ্যা কেমন হলে এই 140 ওয়াট হবে সেটি আমরা জানবো। ইনপুটের কিন্তু আমার প্রবাহটা আমরা জানতেছি, ইনপুটের প্রবাহটা জানবো কিভাবে, এই প্রবাহটা বলছে কি, এই লেখচিত্রে যে প্রবাহটা পাই সেটি জানবো। এই লেখচিত্রের প্রবাহটা কিন্তু আমরা জানবো। আমরা জানি দিক পরিবর্তিত প্রবাহ বলতে আরএমএস ভ্যালুকে বোঝানো হয়, কার্যকর প্রবাহ বলতে আরএমএস ভ্যালুকে। শীর্ষমান, এখানে যেহেতু শীর্ষমান আছে 2 অ্যাম্পিয়ার, তার সাথে কার্যকর মানের আরএমএস ভ্যালুর একটি সম্পর্ক আছে 0.707। তাহলে তুমি আই পিটা, অর্থাৎ মুখ্য কুণ্ডলীতে যে প্রবাহটা দিচ্ছ, এই প্রবাহ থেকে যেটা পাই সেটি আমরা ওখান থেকে পেয়ে যাব। এখন গৌণ কুণ্ডলীতে প্রবাহ কত হবে সেটি যদি জানি, তাহলে মুখ্য কুণ্ডলী এবং গৌণ কুণ্ডলীর পাক সংখ্যার অনুপাত কেমন হতে হবে সেটি আমরা জানবো, এবং সেই অনুযায়ী আমরা তথ্যটা দিব যে আমাকে এই ব্যবস্থা করতে হবে, কয়েলের পাক সংখ্যার অনুপাত পরিবর্তন করতে হবে। আমরা জানি ইনপুট এবং আউটপুটের, অর্থাৎ গৌণ কুণ্ডলী এবং মুখ্য কুণ্ডলী এবং গৌণ কুণ্ডলীর পাক সংখ্যার উপর ট্রান্সফরমারটির প্রকৃতি নির্ভর করে। সুতরাং আমাদেরকে উত্তরটা সেভাবেই নির্ধারণ করে দেওয়াটা উচিত, অন্যভাবে দেওয়া যায় কিন্তু আমরা সেভাবেই দিই। তাহলে আমরা এখানে কি পাচ্ছি, আমরা এখানে শীর্ষমানটা আমরা বলবো, আর আমরা এখানে আরএমএস ভ্যালুটা বলবো। অর্থাৎ মুখ্য কুণ্ডলীতে যে প্রবাহটা দিচ্ছি, মুখ্য কুণ্ডলীতে বা প্রাইমারি কয়েলে, প্রাইমারি কুণ্ডলী বা মুখ্য কুণ্ডলীর প্রবাহ আই আরএমএস, এটি আমাকে জানা দরকার। এটাকে আমরা যদি আমরা আইপি দ্বারা প্রকাশ করি, সেটি আসলে হচ্ছে আইআরএমএস। মুখ্য কুণ্ডলীর প্রবাহটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি, প্রাইমারি কয়েল, সেজন্য আইপি, সেটা হচ্ছে আইআরএমএস। এটি আসলে কত সেটি জানবো আমরা। আমরা জানি আইআরএমএস ইজ ইকুয়াল টু হচ্ছে, আইআরএমএস সমান হচ্ছে 0.707 আই নট, অর্থাৎ 0.707 ইন্টু 2। তাহলে আমরা এখানে মান পাচ্ছি কত, 0.707 ইন্টু 2 সমান হচ্ছে 1.414 অ্যাম্পিয়ার। মুখ্য কুণ্ডলীটা পেয়ে গেলাম। আমরা আবার জানি মুখ্য কুণ্ডলী এবং গৌণ কুণ্ডলীর পাওয়ার কি হবে, সমান হবে। মুখ্য কুণ্ডলীর পাওয়ার এবং গৌণ কুণ্ডলীর পাওয়ার সমান হবে, তাহলে সেটি কি হবে, পাওয়ার সমান আমরা জানি ইপি আইপি ইজ ইকুয়াল টু হচ্ছে ইএস আইএস। এটা আমাদের জানা আছে না।
P is equal to EP, IP is equal to ES, IS। এটি আমাদের জানা। এখান থেকেই আমরা IS এর মানটা বের করতে পারবো। এটা সমান হচ্ছে 140 ওয়াট। বলা হয়েছে এখানে যে আউটপুটে যে ক্ষমতাটা পাবো, গৌণকুণ্ডলীতে যে ক্ষমতা পাবো সেটা হচ্ছে গৌণকুণ্ডলীর ক্ষমতা। এখানে আমাকে বলা আছে গৌণকুণ্ডলীর ক্ষমতা P is equal to 140 ওয়াট। তাহলে আমরা এটা লিখতে পারি। সেখান থেকেই আমরা EP এই ES IS is equal to আমরা লিখতে পারি 140। আমরা আবার জানি V is equal to হচ্ছে IR, V is equal to হচ্ছে IR। তাহলে আমরা এখানে লিখতে পারি ES is equal to হচ্ছে ISR into ISR into IS is equal to আমরা 140 ওয়াট লিখতে পারি। আমরা চাচ্ছি কি, আমরা বের করতে চাচ্ছি সেকেন্ডারি কয়েলের প্রবাহটা। এখন এই সেকেন্ডারি কয়েলের রোধটা আছে, হ্যাঁ সেকেন্ডারি কয়েলের রোধ দেওয়া আছে, এই গৌণকুণ্ডলীর রোধ দেওয়া আছে। রোধ হচ্ছে গৌণকুণ্ডলীর রোধ হচ্ছে 17.5 ওহম। তাহলে কি আমরা এখান থেকে IS এর মানটা পাবো না? পাবো। IS স্কয়ার সমান হচ্ছে 140 ডিভাইডেড বাই R সমান 140 ডিভাইডেড বাই 17.5। তাহলে কত পাচ্ছি? 140 ভাগ 17.5 সমান হচ্ছে 8 পাচ্ছি। অর্থাৎ IS সমান পাবো √8 সমান √8 সমান হচ্ছে 2.828 অ্যাম্পিয়ার। তাহলে আমরা কি পেলাম? সেকেন্ডারি কয়েলের যে প্রবাহটা পাবো, যদি ক্ষমতা 140 ওয়াট হতে হয়, ক্ষমতা যদি 140 ওয়াট পেতে চাই তাহলে প্রবাহটা হতে হবে কত? 2.828 অ্যাম্পিয়ার। এটি আমরা জানলাম। এখন আমাদের কাজ হচ্ছে এই প্রবাহটা আমরা কিভাবে পাবো, সেটি পাক সংখ্যার সাথে গৌণকুণ্ডলী এবং মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যার সাথে একটি সম্পর্ক আছে, সেই সম্পর্কটাই আমরা ব্যবহার করব। সেই সম্পর্কটা কত কি? EP by ES is equal to NS by NP is equal to IS by IP। সেখান থেকে আমরা লিখতে পারি NP by NS is equal to হচ্ছে IS by IP। IS এর মান কত? IS এর মান পাইছিলাম আমরা 1.414 আর IP এর মান হচ্ছে IS এর মান হচ্ছে 2.828 আর IP এর মান আমরা বের করছিলাম 1.414। তাহলে মানটা কত আসবে? মানটা আসবে এখানে পাবো 2। ভাগফলটা কত আসবে? 2 আসবে। তাহলে আমরা বলতে পারবো যে এখানে 140 ওয়াট যদি আমি গৌণকুণ্ডলীতে ক্ষমতা পেতে চাই তাহলে মুখ্য কুণ্ডলী এবং গৌণকুণ্ডলীর পাক সংখ্যার অনুপাত হতে হবে এখান থেকে 2:1। যদি এইভাবে যদি আমরা ট্রান্সফরমারটাকে গঠন করি, তৈরি করি, তাহলে আমরা এই আউটপুটে 140 ওয়াট ক্ষমতা পেতে পারি। বুঝা গেছে? তাহলে কি করলাম আমরা এখানে? ট্রান্সফরমারের গৌণকুণ্ডলীর ক্ষমতা পেতে হলে গৌণকুণ্ডলীতে প্রবাহ কত এবং মুখ্য কুণ্ডলীতে প্রবাহ কত সেটি জানতে হবে। সেটি জানার জন্য মুখ্য কুণ্ডলীর যে প্রবাহটা আমরা বের করলাম সেটি হচ্ছে এখানকার প্রবাহতে, কারণ বলা হচ্ছে এখানে প্রাইমারি বা মুখ্য কুণ্ডলীতে প্রবাহটা হচ্ছে এখান থেকে। তাহলে সেটি আমরা আইআরএমএসটা সেখান থেকে বের করলাম, সেটি হচ্ছে মুখ্য কুণ্ডলীর প্রবাহ। আর আউটপুট এবং ইনপুটের পাওয়ার যেহেতু ক্ষমতা সমান, সেখান থেকে সেই তথ্যটা ব্যবহার করে আমরা আউটপুটের অর্থাৎ গৌণকুণ্ডলীর প্রবাহটা কত সেটি বের করলাম। তারপর আমরা এই ট্রান্সফরমারের এই পাক সংখ্যার অনুপাতের সাথে প্রবাহ মাত্রার যে সম্পর্ক, সেই সম্পর্কটি ব্যবহার করে আমরা এখানে কেমন হতে হবে সেটি আমরা কি ব্যবস্থা গ্রহণ করতে হবে, অর্থাৎ ট্রান্সফরমারটা কুণ্ডলীর পাক সংখ্যার সাথে যেহেতু ট্রান্সফরমারের প্রকৃতি নির্ভর করে, সেই রকম করে আমাকে এখানে সেই অনুযায়ী আমাদেরকে চিন্তা করতে হবে, ব্যবস্থাটা সেরকমই নিতে হবে। তাহলে উত্তরটা হচ্ছে কি? গৌণকুণ্ডলী এবং মুখ্য কুণ্ডলী এবং গৌণকুণ্ডলীর পাক সংখ্যার অনুপাত হতে হবে 2:1। এইভাবে আমরা এই সমস্যাটি সমাধান করতে পারি, অর্থাৎ 140 ওয়াট ক্ষমতা গৌণকুণ্ডলীতে পেতে পারি। তো দুটি সৃজনশীল প্রশ্নের সমাধান করলাম। অনেক যদি আমরা করি
তোমরা অনেক প্রশ্ন, অনেক বড় বড় ভিডিও ক্লাসটা হয়ে যায়, আর সেজন্য আর আলোচনা করলাম না আজকে। এখানকার যে প্রশ্নগুলো আছে সেগুলো তোমরা বোর্ড প্রশ্নগুলো এবং বিভিন্ন কলেজের প্রশ্নগুলো, সৃজনশীল প্রশ্নগুলো করবা। কোনোটা যদি সমস্যা হয় বরাবর মতো বলছি, আমাকে জানাবা, আমি চেষ্টা করব সেইগুলো রিভিউ ক্লাসে দেওয়ার জন্য। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো।